কি ইউনিসের কাজকর্ম দেখে আপনাদের মনে হলো এটা ঠিকঠাক হচ্ছে না। এইবার ডক্টর ইউনূসের কাজ দেখে রেগে গেলেন সমন্বয়করা। তাহলে কি আবারও দেশে নিয়ে আসতেছে সমন্বয়করা শেখ হাসিনাকে? এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন তরুণ ঘোষ। তো বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো শুরুতেই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না। সরাসরি আজকে আমরা যাব তরুণ ঘোষের কাছে। আর আজকে আমরা তরুণ ঘোষের কাছ থেকে শুনবো ডক্টর ইউনূসের উপর কেন রেগে গেলেন সমন্বয়করা এবং সমন্বয়করা কেন বলতেছে হাসিনা সরকারই ভালো ছিল। চলুন মূল ভিডিওতে। নমস্কার, আমি তরুণ ঘোষ। কালকে সারাদিন ঢাকা ও তার আশেপাশে একেবারে উন্মত্ত জনতার হাতে দেশ চলে গিয়েছিল। বিভিন্ন জায়গায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সংঘর্ষ, একাধিক জায়গায় একাধিক কারণে সংঘর্ষ হয়েছে। দেশটাকে ধ্বংস করার জন্য একদল মানুষ একেবারে উঠে পড়ে লেগেছে। এদের পেটে যতক্ষণ ভাত আছে ততক্ষণ পর্যন্ত এ সমস্ত চলবে। যখন ভাতের টান পড়বে তখন জবাই আর আন্দোলন সব জানলা দিয়ে হাওয়া হয়ে বেরিয়ে যাবে। দেখব কতদিন। ধীরে ধীরে সেই খবরে আসছি। আমি বলেছিলাম না, ট্রাক ড্রাইভাররা যাচ্ছে না। এবারে আবার একটা অন্য সিদ্ধান্ত হয়েছে। সেটা এখন স্টেট ওয়াইজ সিদ্ধান্তটা হয়েছে মাল না পাঠানোর জন্য। ইন্ডিয়া গভর্নমেন্ট নিজে কিছু বলছে না, স্টেট গুলোকে দিয়ে করাচ্ছে ধীরে ধীরে। এবার কি হয়েছে আপনাদের এক এক করে বলি। এক ভদ্রলোক খুব সুন্দর করে, আমি নাম বলবো না কারণ এখানে তো বুঝেন তো, তার উপরে গিয়ে একটা আঘাত পড়বে। তিনি একটা ফেসবুকের একটা পোস্ট আমার কাছে পাঠিয়েছেন। যিনি লিখেছেন তিনি সুন্দরভাবে ঘটনাগুলো রসের সঙ্গে একেবারে রসাসিক্ত ভাবে একেবারে ব্যাখ্যা করেছেন। একটা 9 লাইনের একটা তালিকায়। আচ্ছা, এক নজরে দেখেনি যে উনি কি লিখেছেন। তো উনি যেটা লিখেছেন আমি এটা পড়ে শোনাই আপনাদের, এখানে স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। খুব রসে রসে লিখেছেন। এক নজরে দেখে নিন ঢাকা শহরে চলা আজকের ম্যাচগুলো। 24/11/2024। 1. ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ ভার্সেস হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এটা হলো ফ্র্যাঞ্চাইজি ম্যাচ। 2 নম্বর ন্যাশনাল হাসপাতাল ভার্সেস ছাত্ররা সাবজেক্ট অভিজিৎ হত্যা। 3 নম্বর চাকরি প্রার্থী 35 ভার্সেস পুলিশ নেশান লীগ। 4 নম্বর অটো রিক্সা চালক ভার্সেস পুলিশ ও ছাত্ররা ডুয়েফা সুপার কাপ। 5 নম্বর নজরুল ইসলাম কলেজ ভার্সেস হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ডুয়েল ক্লাসিকো। 6 নম্বর জাতীয় পার্টি ভার্সেস সমন্বয়ক নিশুতি রাতের খেলা। 7 নম্বর টেক্সটাইল বিশ্ববিদ্যালয় মেধাবী ব্র্যাকেটে বুটেক্স ভার্সেস ঢাকা পলিটিক্যাল ইনস্টিটিউটের মেধাবী। আর 8ম প্রথম আলো ভার্সেস হিজু মোল্লারা। খুব রসি লিখেছেন। এখন এই যে সারা দিন ধরে এই যে উৎপাতগুলো চলল, ঢাকা শহরটা পুরো ব্যতিব্যস্ত, যান চলাচল ব্যাহত, মানুষ অফিস কাছারি যেতে পারছে না। পুরো শহরটা একেবারে স্তব্ধ করে রেখে দিয়েছে এই একদল মানুষ, মুষ্টিমেয় কিছু মানুষ। কোথাও 60 জন, কোথাও 100 জন, কোথাও 15 জন, কোথাও 20 জন। এদের উৎপাতে সারা দেশটা একেবারে উচ্ছন্নে যাওয়ার জোগাড়। কাকে কি বলবেন?
মাঝরাতে আমি মানে তখন বোধহয় 9টা ফটা, মাঝরাত বলবো 9টা ফটা নাগাদ আমি একটা টিভির লাইভ অনুষ্ঠান দেখছিলাম। সেখানে আমি দেখলাম যে প্রথম আলো আর ডেইলি স্টার অফিসের সামনে এখানে ব্যাপক গন্ডগোল। একটা গরু নিয়ে যাওয়া হয়েছে, গরুটা কেটে হিন্দুদের শিক্ষা দেবে কি না। প্রথম আলো আর ডেইলি স্টার নাকি ভারতের হয়ে লিখছে। তখন সরকার বিরোধী ছিল, তখন মানে ইউনিসের একেবারে পেছনে একেবারে মানে গাদা গাদা তেল লাগিয়েছেন। এইবার তেলে মাটো যখন হয়ে গেছে, সরকার যখন ইউনিস যখন বসে গেল, তখন আপনারা বললেন কি ইউনিসের কাজকর্ম দেখে আপনাদের মনে হলো এটা ঠিকঠাক হচ্ছে না, আপনারা ইউনিসের বিরোধিতা করে আপনারা দুটো কাগজ, একটা প্রথম আলো এবং দ্বিতীয়টা হচ্ছে দ্য ডেইলি স্টার, আপনারা হচ্ছেন অ্যান্টি এস্টাবলিশমেন্ট হয়ে গেলেন। আপনারা লেখালেখি করতে আরম্ভ করলেন এবং এতদিন যাদের হয়ে লিখেছিলেন এবার তারা আপনার উপরে চড়াও হলো। ভুলটা কোথায় হয়েছে বুঝতে পারছেন আপনারা? হাসিনার ঠিক কাজগুলোরও আপনারা সমালোচনা করেছেন, তখন কিন্তু আবার ভেবে দেখেননি যে আমরা ঠিক করছি না ভুল করছি। আজকে এই আপনাদের যারা মালিক আছেন না এই দুটো কাগজের, এই দুটো মালিকের জন্য কিন্তু আজকে আপনারা সমস্ত কর্মচারীরা তারা কিন্তু আজকে সাংবাদিকরা এবং মানে সাংবাদিক ছাড়া যে সমস্ত বন্ধু বান্ধব আছেন তারা কিন্তু বিপদের মুখে পড়ে গেছে আপনাদের ওই অবিমৃশকারিতার জন্য, যাকে বলে ভ্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। বিরোধিতা করব বলেই বিরোধিতা হয় না, বিরোধিতার একটা লজিক থাকে। আমরাও বিরোধিতা করেছি, কিন্তু সরকার যখন ভালো কাজ করেছে সেটাকে আমরা সমর্থন করেছি সমর্থন। আবার যখন খারাপ হয়েছে তখন আবার বিরোধিতা করেছি। এটাই হয় সারা ভারতবর্ষে, কিন্তু এটাই হয়। কিন্তু আমাদেরকেও বিরোধীরা এসে ঘেরাও করে না, মারতে আসে না, এইটা আমাদের এখানে হয়। তা সারাদিনে তো আরো অনেক খেলা হয়েছে। তারপর রাত্রিবেলা শুনলাম যে প্রথম আলোর সামনে থেকে মানে ওদের হটিয়ে দেওয়া, পুলিশ আর সেনাবাহিনী হটিয়ে দেওয়ার পর তারা কাওরান বাজারে চলে যায় ঢাকার। ওখানে গিয়ে প্রথমে 15-20 জন হামলা করে, গরু কাটা হয়, গরু কেটে একটা নিরীহ প্রাণীকে কেটে, ওরা প্রতিবাদ জানাচ্ছে। কার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে না? ভারতের বিরুদ্ধে, প্রথম আলো আর ডেইলি স্টারের বিরুদ্ধে। ভারত আগ্রাসী নীতি, ভারতের দাদাগিরি মানব না। খুব ভালো কথা, ভারতের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিন। ভারতের সঙ্গে সম্পর্ক চুকিয়ে যদি বাঁচতে পারেন তাহলে পরে বাঁচবেন। এবারে আর্মিকে ধমক মারছে, আর্মিকে তারা জ্ঞান দিচ্ছে। সেই ভিডিও আমার কাছে আছে, আরো অনেক ভিডিও এসছে, কিন্তু সেই ভিডিওগুলো দেখানো যাবে না, ইউটিউব অ্যালাউ করবে না। এই যে তারা করছে, পুলিশ একেবারে টিয়ার গ্যাস ছুটছে, আপনার সাউন্ড গ্রেনেড ছুটছে, সেগুলো তো আর ইউটিউব অ্যালাউ করবে না, ফলে ওগুলো আমি দেখাতে পারবো না। কিন্তু পিল পিল করে লোক যে যাচ্ছে হামলা করার জন্য এবং হামলাকারীকে সমর্থন করার জন্য, সেই ভিডিও আমি লাগিয়ে দিচ্ছি। এইবারে ভিডিওগুলো দেখুন। আর একটা ভিডিও আপনাদের এখানে দেখাবো, সেটা হচ্ছে আর্মি, তারা বলছে যে তোমাদের কাছে অস্ত্র রয়েছে। আচ্ছা, আর্মি যদি বলে অস্ত্র রয়েছে, ওদেরকে অ্যারেস্ট করো, অ্যারেস্ট করে অস্ত্রগুলো উদ্ধার করো। তা না, আর্মি ওদের সঙ্গে তর্ক করে যাচ্ছে আপনার কাছে অস্ত্র রয়েছে, কিন্তু ধরছে না। এতটাই ভয় আর্মির, তারা কিন্তু ধরছে না। এইটা হচ্ছে অবস্থা, সেনাবাহিনীর অবস্থা। এই সেনাবাহিনী আবার ভারতের বিরুদ্ধে নাকি এদেরকে নামানো হবে, এরা নাকি ভারত দখল করবে। এরাও গজবায় হিন্দের স্বপ্ন দেখছে। বাংলাদেশটা এবার 3-4টে টুকরোয় ভাগ হবে, আপনারা সেই দিকে ধাবিত হচ্ছেন, একবারে ধাবিত হচ্ছেন, যাকে বলে শুদ্ধ ভাষায় খুব দৌড়চ্ছেন, সেই দিকে যাবে। এবার কদিন যাবে, পাকিস্তানের নয়, তবু
আমেরিকা ছিল তার স্বার্থে কাজ কাজ করছিল পাকিস্তান, ফলে আমেরিকা টাকা ফাঁকা দিচ্ছিল। জিও পলিটিক্যালি কিন্তু পাকিস্তান কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ পাকিস্তানের ম্যাপটা দেখুন, ভারতের উপরে পাকিস্তান, পাকিস্তানের উপরে হচ্ছে আফগানিস্তান, আফগানিস্তানের পরে হচ্ছে ইরান। একদম ম্যাপে আমি বলে দিচ্ছি আপনাকে, মুখস্থ। ইরানের পরে আপনি যাবেন, ইরানের পরে গেলেই আপনার হচ্ছে টার্কি, টার্কি গেলেই আপনার ইউরোপের মধ্যে অর্ধেক ঢুকে গেলেন। ইউরোপের অর্ধেক হচ্ছে টার্কি আর অর্ধেক হচ্ছে বাকি ইউরোপের অংশ। তা এই যদি আপনাদের পাকিস্তান তো বেঁচে গেল, হেনা তেনা করে পাকিস্তান সেনাবাহিনী কিন্তু কোনো মতে বাঁচিয়ে নেয়, কিন্তু আপনাদের কি বাঁচাবে? আপনার তিন দিকে হচ্ছে ভারতবর্ষের মধ্যে একটা শক্তিশালী রাষ্ট্র, তা আপনাদের কে বাঁচাবে? আপনাদের বাঁচানোর কিন্তু কেউ নেই। এখন আপনাদের আসল হচ্ছে গিয়ে আপনাদের খাবার। পাকিস্তান নিজে খেতে পায় না, সেখানকার লোকেরা, আমার কাছে এখন ভিডিওটা নেই, আমি ডিলিট করে দিয়েছি, সেখানকার লোকেরা ওই আপনার টিটিসি না কি যেন একটা আছে, সেখানে যেমন সরকারি দেয়, আটা দেয়, চাল দেয়, ওই রকম একটা গাড়ি ওরকম যখন আসে তখন গাড়ির তলায় চাপা পড়ে, ভিড়ে গাড়ির তলায় চাপা পড়ে, কারণ গাড়ির উপরে হামলা হয়, গাড়ি তখন জোরে চালিয়ে দেয়, আর গাড়ির তলায় চাপা পড়ে 3-4টে করে প্রতিদিন মারা যায়, প্রতিদিন। তো যাই হোক, আপনার এটা হচ্ছে কি খাবারের জন্য, তারা আপনাকে খাবার দেবে, তো ভালো কথা, তারা কত খাবার দেয় দেখি। হ্যাঁ, চাল দেবে, বাসমতি চাল দেবে, আপনাকে বাসমতি চাল কিনতে হবে 200 টাকা করে কেজি। আপনি কত বাসমতি চাল খান আমি দেখবো। এইবারে কি হয়েছে, আমাদের এখানে তো ট্রাক ড্রাইভাররা বলেছে যে আমরা যাব না। আমি খবরটা আগেই করেছিলাম, ট্রাক ড্রাইভাররা বলেছে কি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে একটা চিঠি পাঠিয়েছে যে আমরা কিন্তু যাব না, আমাদের জোরজার করছে, আমরা কিন্তু গেলে সরকারের ওপরে কিন্তু এই দায়িত্ব সরকার নিতে হবে। এখন যথারীতি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো এখন রাজি হবে না। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলবে যে কেন ভাই তোমরা যাচ্ছ তো ব্যবসা করতে, আর সরকার তার দায়িত্ব নেবে। সরকার কি করেছে এবার, আমি বলি না, আমাদের দেশে আমরা ভেতরে খেয়ে মারামারি অনেক কিছু করতে পারি, আমরা অনেক কিছু করি, কিন্তু যখন দেশের স্বার্থে আঘাত লাগবে না, তখন কিন্তু আমরা একজোট। এই যে আপনারা বলে বেড়াচ্ছেন না, আমরা ওয়েস্ট বেঙ্গল দখল করে নেবো, আমরা ঝাড়খণ্ড দখল করে নেবো, আমরা বিহার দখল করে নেবো, আমরা উড়িষ্যা দখল করে নেবো, আমরা ঝাড়খণ্ড দখল করে নেবো, তো এই সব রাজ্যগুলো থেকে আপনি যে আমদানি করার কথা ভাববেন, তারা আপনাকে দেবে? কেউ দেবে না। আর ইন্ডিয়া গভর্নমেন্ট মুখে কিছু বলবে না, তারা রাজ্যের উপরে ছেড়ে দিয়েছে এবং রাজ্যকে বলে দিয়েছে তোমরা তোমাদের মতো ডিসিশন নাও। প্রত্যেকটা রাজ্য জানে আমাদের কি করতে হবে, এবার তারা তাই করছে। কিন্তু ওই খবরে যাওয়ার আগে আপনাদের একটুখানি মানে ভিডিওগুলো দেখিয়ে দিই যে আপনারা মানে কোন দিকে চলেছেন। কালকে সারাদিনের যে হামলা, আমি 3-4টে ভিডিও আপনাদের দেখিয়ে দিই। ভিডিও দেখিয়ে দেওয়ার পর তারপর আমি খাদ্য সরবরাহের ব্যাপারে আসব। আমি লিখিনি, আপনাদের কাগজগুলো লিখেছি, তার মধ্যে একটা আমি তুলে দিয়েছি, তার নাম হচ্ছে দেশ রূপান্তর। আগে ভিডিওটা দেখে নিন, ভিডিওটা দেখার পর আমি পরবর্তী খবরে ফিরে আসছি। সব এই কিছু সব
আপনি জানেন এই দেশে আমরা কারা? আমরা ইসলাম প্রিয় জনতা। আমরা চাই না প্রথম আলো। আমরা খুব সিম্পল কথা, আমি আপনাকে, আপনি যদি মনে করেন থ্রেট করছি তো ইটস ওকে, আমি থ্রেট পর্যন্ত প্রধান উপদেষ্টা পর্যন্ত প্রয়োজনে পৌঁছে দিব। এই থ্রেটটা সেটা হচ্ছে বাঙালি মুসলমান যদি না চাই তাহলে হিন্দু আধিপত্যবাদী এই প্রথম আলো কিংবা ডেইলি স্টার, দিল্লি স্টার কোনোটাই ইনশাআল্লাহ বাংলার মাটিতে থাকবে না। খুব simple কথা। এখানে এখানে সংবাদপত্রের স্বাধীনতা, এখানে বাক স্বাধীনতা, এইসব কথাবার্তা আমরা কোনো কিছুই শুনবো না। আমরা সেই জনতা যারা কি করেছি 5 আগস্টে 71-এর বিল্ডিং জনতা পুড়িয়ে দিয়েছে। আমরা সেই জনতা যারা কি করেছি 5 আগস্টে 71-এর জনতা পুড়িয়ে দিয়েছে। আমি জানি আপনারা সকাল পিস্তল আছে, পিস্তল। আপনাদের কাছে পিস্তল আছে। মারবেন না, আমরা ফিরে যাচ্ছি। পিস্তল আছে, ভিতরে একটা গুলি করে দেবো। দেশ রূপান্তরের কথা বলছিলাম। দেশ রূপান্তর যেটা লিখেছে সেটা হচ্ছে 24শে নভেম্বর, কালকে 22:27 মানে 10:37 মানে রাত্রি 10:37 লেখা হয়েছে খবরটা। বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধের নির্দেশনা পশ্চিমবঙ্গ সরকারের। ভারতের পশ্চিমবঙ্গে আলু পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই প্রদেশের উৎপাদিত পেঁয়াজ আলু রপ্তানির বিরোধিতা করেছেন। এর পরিপ্রেক্ষিতে রবিবার থেকে এই দুটি পণ্যের স্লট বুকিং বন্ধ করে দেওয়ায় দিনাজপুর হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ ও আলুর আমদানি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে পূর্বে স্লট বুকিং থাকা মানে যেগুলো মানে এলসি কাটা ছিল, পূর্বে স্লট বুকিং থাকা পেঁয়াজ এবং আলুর রপ্তানি অব্যাহত রয়েছে, সেগুলো দিতেই হবে। আগে বুকিং করা রয়েছে তাই দিতেই হবে। ভারতের হিলি সিএনএফ এজেন্ট খোকন সরকার বলেন, আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছে, কিন্তু কতটুকু কি হবে তা এখনই বলা যাচ্ছে না। ইতিমধ্যেই ভারতের মেহেদিপুর বন্দর দিয়ে রপ্তানি বন্ধ রেখেছে। হিলি স্থলবন্দর দিয়ে রবিবার সকাল থেকে বন্ধ ছিল, গাড়ি ছাড়ছিল না, এখন আবার চালু হয়েছে। বন্দর দিয়ে যথারীতি আলু পেঁয়াজ রপ্তানি হচ্ছে, তবে পরবর্তীতে কি হবে তা বোঝা যাচ্ছে না। হিলি স্থলবন্দর আলু রপ্তানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশের বাজারে আলু দাম নিয়ন্ত্রণ রাখতে ভারত থেকে আলু আমদানি করা হচ্ছে। তবে রবিবার দুপুরে ভারতীয় ব্যবসায়ীদের মাধ্যমে খবর পাই আমরা যে ভারতের রাজ্য সরকার আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিবে। পরবর্তীতে কি হবে সেটি বোঝা যাবে রাজ্য সরকারের চলমান মিটিং শেষ হলে। তবে আগে যে সমস্ত আলু পেঁয়াজের স্লটগুলি বুকিং ছিল শুধুমাত্র সেই সমস্ত ট্রাকগুলি দেশে প্রবেশ করবে। স্লট বুকিং হচ্ছে ভারত থেকে প্রতি ট্রাক পণ্য রপ্তানির ক্ষেত্রে রাজ্য সরকার 10 চাকার ট্রাকে 10,000, 12 চাকার ট্রাকে 12,000 এবং 14,000 চাকার যে ট্রাক তাতে 14,000 টাকা ট্যাক্স নেয়। সেটি প্রদান করার পরে রপ্তানির লক্ষ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়। কিন্তু রবিবার সকাল থেকে আলু পেঁয়াজের স্লট বুকিং বন্ধ রেখেছে রাজ্য সরকার। ফলে আর এখন পশ্চিমবঙ্গ থেকে আর কোন রকম আলু পেঁয়াজ চাল ফাল কিছুই রপ্তানি হবে না, তেল ফেল সব বন্ধ। তারপরে খবরটা আরো আছে যে আমরা উত্তরপ্রদেশ থেকে নিয়ে আসবো, মধ্যপ্রদেশ থেকে নিয়ে আসবো, অনেক খবর টবর আছে। কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র কোনো জায়গাতেই আপনারা কোথাও মাল পাবেন না। মানে ভারত সরকার কিছু বললো না,
অথচ কিন্তু আপনাদের পশ্চাৎ দেশে একটা লম্বা বাম্বু ঢোকানো হয়ে গেল। এইবার আপনারা যে হুঙ্কার টুঙ্কার দিচ্ছেন না, আগামী 1 মাসের মধ্যে দেখবেন পেটে যখন খাবার পড়বে না তখন কিন্তু সব বন্ধ হয়ে যাবে। আমি বহুদিন ধরে বলছি যে এই জিনিসগুলো করবেন না, ভারতকে এমন জায়গায় ঠেলে দেবেন না। বিড়ালকে যদি আপনি ঠেলতে ঠেলতে কর্নারের দিকে নিয়ে যান না, বিড়াল কিন্তু বাঘ হয়ে যাবে। ভারত কিন্তু বিড়াল হয়ে আছে, ভারতকে বাঘে পরিণত করবেন না। আপনারা কিন্তু সেই দিকে নিয়ে যাচ্ছেন, আর আপনাদের এই সৈন্যবাহিনীকে দিয়ে ভারতের সঙ্গে মুখোমুখি করাবেন। আমাদের একটা কমান্ডো চেহারা দেখলে না আপনাদের প্যান্ট হলুদ হয়ে যাবে, মশাই, জাস্ট হলুদ হয়ে যাবে কমান্ডো চেহারা দেখলে। তাই যে গেট আপ আছে আর তাই যে অ্যাকশন মোড, 1 বুলেট ইজ ইকুয়াল টু 1 এনিমি, এই পন্থায় তারা বিশ্বাস করে। এরা যদি ঢোকে আপনাদের খুঁজে খুঁজে না আপনাদের বার করে আনবে, বার করে এনে প্রকাশ্য রাস্তায় আপনাদের ঝুলিয়ে রেখে দেবে। মারবে না, ঝুলিয়ে রেখে দেবে, হাত পা টেনে ঝুলিয়ে রেখে দেবে। তারপর ভারতে এনে যুদ্ধবন্দীর বিচার করা হবে। আপনারা সেই দিকে যাচ্ছেন। আমি বহুদিন ধরে বুঝিয়েছি, আপনার এই হিন্দু বিরোধিতা, তারপরে আপনার ওই কি বলে ভারত বিরোধিতা, ভারত বয়কট অনেক দিন ধরে আপনারা করছেন। ভারত কিন্তু অনেক দিন ধরে সহ্য করছে। সহ্য করতে 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 মালদ্বীপের ক্ষেত্রে যেটা হয়েছিল, সহ্য করতে 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 একদিন ভারত যখন অ্যাকশন নিল তখন কিন্তু খুঁজে পাওয়া গেল না। খবরটা শেষ করার আগে আর একটা খবর যেটা আছে সেটা আমি বলবো, কিন্তু তার আগে আমার একটা অনুরোধ রয়েছে। অনুরোধটা হচ্ছে যে ইউটিউব অ্যালগরিদমে কিছু একটা কাজ হচ্ছে। সেই কাজ হওয়ার ফলে আমাদের সমস্ত রিচ কিন্তু, একই তো আমার নামে রিপোর্ট করে করে রিচ কমিয়ে দিয়েছে, আমাদের কিন্তু রিচ কিন্তু আমার অনেক কমে গেছে। আগে যেটা 2.5 লাখ 5 লাখ হতো সেটা কিন্তু এখন 70,000 80,000-এ গিয়ে তারপর আর যাচ্ছে না। রাত শেষে দিন হলে পরে একদিন বাদে সেটা 1 লাখ বেরোচ্ছে। এটা হচ্ছে ঘটনা। আপনারা একটু আমার খবরগুলোকে একটু শেয়ার করুন। আমি বলি, সাধারণত বলি না, কিন্তু আসল লোক যাদের জন্য আমার ভিডিওটা করা তারা কিন্তু জানতে পারছেন, নোটিফিকেশনই পাচ্ছেন না। ফলে আপনারা করবেন ভিডিওটাকে শেয়ার করবেন, লিঙ্ক শেয়ার করবেন না। লিঙ্ক শেয়ার করলে এই অ্যালগরিদম কোনো একটা নতুন সিস্টেম করে, যার জন্য অ্যালগরিদম ধরতে পারছে না। আপনারা যদি সাহায্য করেন, আপনারা যদি ভিডিওটা শেয়ার করে দেন, মানে ভিডিওর তলায় একটা তীর আছে, সেইটাকে যদি শেয়ার করে দেন, তাহলে ভিডিওটা শেয়ার হলে পরে ওই অ্যালগরিদম কিন্তু ধরে ফেলবে যে ভিডিওটা কার কাছে যাচ্ছে। তখন অ্যালগরিদম আবার তার মতো পূর্বের মতো কাজ করবে। ফলে আমি যাদের জন্য ভিডিওটা করছি তাদের কাছে গিয়ে ভিডিওগুলো পৌঁছাক, এটাই আমি চাই। এবার আপনারা করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার, কারণ এর সঙ্গে কিন্তু আমার টাকার কোনো সম্পর্ক নেই। এই চ্যানেল কিন্তু মনিটাইজেশন করা নেই। এবার আপনারা করবেন কি করবেন না আপনাদের ব্যাপার। তো যাই হোক, এবার আসি একটা হিন্দু সবার ক্ষেত্রে। হিন্দু আপনার বাংলাদেশ সনাতনী সম্মিলিত সনাতনী জাগরণ জোট, এরা একটা সভার ডাক ডেকেছে। লিখেছে সংখ্যালঘু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষার 8 দফা দাবি। তার জন্য খুলনা বিভাগীয় মহাসমাবেশ, দলে দলে যোগ দিন, সমাবেশ সফল করুন। আমি দিয়ে দিচ্ছি, দেখুন, আগামী 13ই ডিসেম্বর 2024 ঐতিহাসিক খুলনা সার্কিট হাউসে শুক্রবার দুপুর 2 ঘটিকায় আপনারা সবাই জমায়েত হন। দলে দলে যাবেন। রংপুরে খেল দেখিয়েছেন, এবার খুলনায় খেল দেখান। রংপুরে আপনারা পুরো ওদেরকে হিলিয়ে দিয়েছিলেন, এবার খুলনায় আপনারা হিলিয়ে দিন।
এই দিকে 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 যখন হবে না, মিছিলগুলো হবে না, আর যখন সভাগুলো হবে, তখন বুঝতে পারবে যে হিন্দুরা জেগেছে। হিন্দুরা কিন্তু একা নয়, হিন্দুরা জোট বাঁধতে পারে। আমাদের মতো এই যে বলি না, এই 200-400 ছেলে, 200-500 ছেলে, তারাই অস্থির করে রেখে দিয়ে দেশটাকে। সমন্বয়ক যেগুলো আছে, সমন্বয়ক গোষ্ঠী, আর এই উৎপাতের উপদেষ্টা গোষ্ঠী, উৎপাত গোষ্ঠী, উপদেষ্টা না, নষ্ট উপদেষ্টা ওরা, উৎপাত গোষ্ঠী। এই উৎপাত গোষ্ঠী এই সমস্ত কিছু করে, আর এই বাটপার আসিফ নজরুল তাদের মাথায় আছে, সব দেশটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনারা দেশটাকে বাঁচান। এই দেশ কিন্তু আপনাদের দেশ, হিন্দু মুসলমান সবার দেশ। আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিলেন। আজ কিছু লোক সেই স্বাধীনতাকে অস্বীকার করে। বেওকুফ বললে তো কম বলা হবে। ভিডিওতে এর থেকে বেশি কোনো খারাপ ভাষা ব্যবহার করা যায় না, ফলে খারাপ ভাষা আমি ব্যবহার করতে পারবো না। আমার কিছু মূল্যবোধ, কিছু সংস্কৃতি বোধ আছে, তার থেকে পারবো না। তো যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, কবিতার ভাষা যে কতটা কঠিন, এর কারণে কি হলো যে কবিতা লিখে এ পৃথিবীতে যত মানুষ বিখ্যাত হয়েছেন, ওভাবে অন্য কোনো সাহিত্যের মাধ্যমে রাতারাতি বিখ্যাত হতে পারেননি। কেবলমাত্র 2 লাইন কবিতা লেখে, কেবলমাত্র 4 লাইন কবিতা লেখে এই পৃথিবীতে অমর হয়ে আছেন এরকম অনেক লোক আছেন। তো আমাদের এই বাংলাদেশেও কবিতা লিখে বহু মানুষ জেল খেটেছেন। 52 ভাষা আন্দোলনের প্রাক্কালে সেই বিখ্যাত কবিতা এখানে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, আমি সেখানে কাঁদতে আসিনি। এই একটা কবিতা লিখেই কবিকে জেলে যেতে হয়েছিল, এবং এই একটা কবিতার কারণে ভাষা আন্দোলন এমনভাবে বাঙালির হৃদয়ে দানা বেঁধেছিল যে পাকিস্তানি শাসক গোষ্ঠী সেটি আর সামাল দিতে পারেননি। বঙ্গবন্ধুর জমানাতে ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো, ব্যাস, এই একটা কবিতাই তছনছ করে দিল। এরশাদের জমানাতে অনেক কবিতা রচিত হয়েছে, তার মধ্যে পিঁপড়ে গো ধরেছে উড়বেই, রফিকুল্লাহ সাহেবের সেই বিখ্যাত কবিতা। বনের দাতাল শুয়োর রাজাসনে বসবেই, এই যে কবিতা, তাকে জেলে যেতে হয়েছে। তো তাকে যখন জেলে নেওয়া হলো বা হচ্ছিল, তখন তিনি খুব অনুনয় বিনয় করে বলছিলেন যে আমি খুব সাধারণ মানুষ, একটা কবিতা লিখেছি, আমাকে গ্রেপ্তার করো না, আমি গ্রেপ্তার করলে বিখ্যাত হয়ে যাব, আর এই যে কবিতাটা অমর হয়ে যাবে, অমর হয়ে যাবে, এবং হয়েছেও তাই। পিঁপড়ে গো ধরেছে উড়বেই, সে বিখ্যাত কবিতা। এখন আমাদের এই সমাজে সেই কবিতার ভাষাই এখন অনেক কিছু হয়। যেমন এই সরকার গো ধরেছে, পরাজিত হবেই। এখন এখানে কবিতার ভাষা কত চমৎকার দেখেন। আমি সাধারণত লেখালেখি যতটুকু করি, কবিতা আমি খুব ভয় পাই। কবিতা লেখার চেষ্টা করেছি, 2-4 লাইন লিখেছি, কিন্তু ওভাবে প্রকাশ করিনি। তো সালাউদ্দিন কাদের চৌধুরীর ঠিক তার চেয়েও সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে আমার একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল। তিনি কবিতা খুব পছন্দ করতেন, ভীষণ রকম পছন্দ করতেন। আর তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সালমান এফ রহমান। তো সালমানও কবিতা পছন্দ করতেন। তো যারা কবিতা পছন্দ করেন তাদেরকে আঘাত করার জন্য কবিতার চেয়ে কোনো শক্তিশালী অস্ত্র নেই।
তো যাই হোক, আমি একটা লেখা লিখলাম, একটা কবিতা লেখার চেষ্টা করলাম সালমানকে নিয়ে। 2 লাইনের একটা কবিতা। হে শ্বেত শুভ্র বেশধারী, দাড়ি মোছার কেশধারী, এখন তোমার কি হবে। এটা একটা ফেসবুক স্ট্যাটাস ছিল এবং এটা 2012 সনে এত বেশি ভাইরাল হয়ে পড়লো, তখন অনেকগুলো পত্রিকা বলল যে এটা নিয়ে একটা লেখা লিখেন। তো আমি ওটার উপর একটা লেখা লিখলাম, শিরোনাম হে শ্বেত শুভ্র বেশধারী, দাড়ি মোছার কেশধারী, এখন তোমার কি হবে। এটি নিয়ে একটা গদ্য লিখলাম বাংলাদেশ প্রতিদিন, এবং ওই সময়টাতে ব্যাপক আকারে সব পত্রিকায় ছাপা হলো। এবং সালমান এফ রহমান সাহেবকে আমি অনেক সমালোচনা করেছি, অনেক গালাগাল দিয়েছি, তারপরে অপমানও করেছি প্রকাশ্যে, যাকে বলা হয় গণভবনে বসে করেছি, বাইরে করেছি, সামনাসামনি করেছি, লিখে করেছি, কিন্তু উনি রিয়্যাক্ট করেননি। কিন্তু আমার এই কবিতার কারণে তিনি রিয়্যাক্ট করেছেন, ভীষণ রকম রিয়্যাক্ট করেছেন। এবং সেই রিয়্যাক্টের এবং কারণে কি হলো, তার সঙ্গে আমার যে একটা দ্বন্দ্ব সংঘর্ষ শুরু হলো। ওই সময়টাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যদি নিউট্রাল থাকতেন তাহলে একটা রকম ব্যাপার হতো, কিন্তু নিউট্রাল না থেকে তিনি কী করলেন, সালমান এফ রহমান সাহেবের পক্ষ অবলম্বন করলেন, ফলে আমি একা হয়ে গেলাম। এখন আমার 2টো অপশন ছিল, সালমান সাহেবের সঙ্গে নেগোসিয়েশন করা, শেখ হাসিনার কাছে গিয়ে আশ্রয় নেওয়া। সেটা না করে আমার কাছে মনে হয়েছে ঠিক আছে, এত কিছু তো করলাম, একটু কবিতা লিখে জেল খেটে আসি। 49 দিন জেল থেকে বের হয়ে আসার পর আমি বললাম যে ঠিক আছে, আর অনেক কিছু লিখবো, কবিতা আর লিখবো না। তো ঠিক সেই আগের কবিতার যে ভাষা, পিঁপড়ে গো ধরেছে উড়বেই, তো তদ্রূপ এই যে সরকার, বর্তমান সরকার, তারা গো ধরেছে, পরাজিত হবেই। তো গো ধরাটা কি? গো ধরাটা হলো জিত করা, শক্তি দেখানো, এবং তার যতটুকু শক্তি আছে সেই শক্তিটি এমনভাবে সে প্রয়োগ করে, সেই প্রয়োগ করে যেখানে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু কোনো অবস্থাতেই তাকে সেই জায়গা থেকে ফেরত আনতে পারবেন না। যেমন গো ধরে কিসে? পিঁপড়া। আপনি যখন কোনো একটা পিঁপড়ার, যে অনেকগুলো পিঁপড়ার জাতি উপজাতি আছে, তারা যখন আপনাকে কামড় দেবে, গো ধরে কামড় দেবে, আপনি কোনো অবস্থাতেই পিঁপড়ার কামড় থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না। আপনি তাকে পিষে মেরে ফেলবেন, ও কামড় দেওয়া বন্ধ করবে না। আপনি তাকে টান দেবেন, তার মানে মাথা ছিঁড়ে যাবে, পেট বের হয়ে যাবে আলাদা, কিন্তু কোনো অবস্থাতেই যে আপনারকে যে কামড় বসিয়ে দিয়েছে, এই কামড় থেকে সে কোনো অবস্থাতেই তাকে ছাড়াতে পারবেন না। তো এই ধরনের যখন জিদ হয় কোনো প্রাণীর, যে আমি মরে যাব, আমার মস্তক বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু আমি ফিরবো না, এটিকে বলা হয় গো ধরা। পিঁপড়ে গো ধরেছে উড়বেই। তো যাই হোক, তো এখন এই যে বর্তমান সরকার, তারা গো ধরেছে, তারা ব্যর্থ হবেই। এখন এই কথাটা একটা আমার কথা নয়, আর একজন ইউটিউবার, তার যথেষ্ট ফলোয়ার রয়েছে, তো তিনি তার একটি ভিডিওতে এই কথাটা বলেছেন। আমার কাছে জিনিসটা পছন্দ হলো, মনে হলো যে এই বিষয়টা নিয়ে আমিও কথা বলি। এর কারণ হলো, এই সরকার যদি বিজয়ী হতে চেতেন বা অমরত্ব পেতে চাইতেন, সফল হতে চাইতেন, তাহলে আমার কাছে মনে হয় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার রহমতের হাত দ্বারা এই সরকারে যারা এখন আছেন তাদেরকে একটা ঐতিহাসিক সুযোগ করে দিয়েছেন অমরত্ব লাভ করার জন্য, বিখ্যাত হওয়ার জন্য, এবং এই দেশের ইতিহাস, কৃষ্টি এবং কালচারকে একটা নতুন দিগন্তে পৌঁছে দেওয়ার জন্য। এর কারণ হলো, যেভাবে শেখ হাসিনার পতন হয়েছে, তিনি যেভাবে দেশ ছেড়েছেন, এটি আমরা কেউ স্বপ্নেও কল্পনা করিনি। আমরা অনেকে অসহায় অবস্থায় তাকে গালাগাল করেছি খুব গোপনে, তারপরে তার পতন চেয়েছি প্রকাশ্যে না, আল্লাহর কাছে, তাও আবার তাহাজ্জুদ পড়ে, যেন কেউ আশেপাশে না শুনে।
এবং নিজের স্ত্রীকেও না জানিয়ে অনেক পুরুষ শেখ হাসিনার পতন চেয়েছে, অনেক স্ত্রী তার স্বামীকে না জানিয়ে শেখ হাসিনার পতন চেয়েছে। তো কাজেই তার সেই যে দাম্ভিকতাপূর্ণ শাসন, দুঃশাসন, 10 বছরের দুঃশাসন আর বজ্র কঠিন 15 বছরের শাসন, 2009 থেকে একদম 24 পর্যন্ত। তো এই শাসনের জাতাকলে পড়ে আমরা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিলাম, আমরা প্রতিবাদ করতে ভুলে গিয়েছিলাম, নতুন করে চিন্তা করতে ভুলে গিয়েছিলাম, এবং শেখ হাসিনার মৃত্যু ছাড়া আমরা অন্য কোনো কিছু চিন্তা করিনি। এবং আমরা খালি বারবার বলতাম যে উনি কতদিন বাঁচেন, উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তো ওনার বিকল্প নেই, কেউ ওনাকে ক্ষমতা থেকে সরাবে, এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা সবাই বলতাম। এবং তার সেই হুমকি ধামকি দেখে, তার হাঁটা চলা দেখে, তিনি মুষ্টিবদ্ধ হাত নিয়ে হাঁটতেন, এইসব দেখে আমরা অবাক হয়ে ভাবতাম যে কেন এর কোনো রোগ বালাই হয় না। মধ্যে কয়েকজন বিদেশি ইউটিউবার গুঞ্জন ছড়িয়ে দিলেন যে তার ক্যান্সার হয়েছে। আমরা তো মহা খুশি, আমরা খোঁজখবর নেওয়া শুরু করলাম যে তার ক্যান্সার কোন স্টেজে আছে। কয়েকজন বিশেষজ্ঞ বললেন যে একেবারে 3rd স্টেজে, সপ্তাহখানেক বাঁচতে পারে। আমরা মহা খুশি। এরপরে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, 2024 সনে এসে তিনি আবার জয়লাভ করে ফেললেন, এবং জয়লাভের পর তার শরীর স্বাস্থ্য এত ভালো হলো, তিনি যেভাবে হাঁটেন, মুষ্টিবদ্ধ হাঁটেন, ওটা দেখে আমাদের অন্তরাত্মা শুকিয়ে যায়। তো এই অবস্থাতে তিনি ক্ষমতাচ্যুত হলেন, এটা আমরা কেউ করিনি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আর এই যে এখন যারা ক্ষমতায় আছেন তারাও ঠিক এই তার পতনের জন্য কেউ ওইভাবে সরাসরি আন্দোলন করেনি। মনে মনে অনেকে হয়তো দোয়া করেছেন যে কেন সে মরে না। ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে সবার মনে দুঃখ ছিল। তো তারা হতাশার সাগরে ডুবছিলেন, পদ্মা নদীতে যেন তাদেরকে ফেলে দেয়া না হয়। তো এরকম তাদের আতঙ্ক ছিল। কিন্তু তারা শেখ হাসিনা পরাজিত হবেন, সেই শেখ হাসিনার আসনে, সিংহাসনে তারা বসবেন, এটা কেউ দুঃস্বপ্নেও কল্পনা করেননি, কেউ না, নো ওয়ান। তো যা হোক, আল্লাহ ঘটিয়ে দিয়েছেন। আল্লাহ মহাকৌশলী, এবং আল্লাহ শুধু ঘটিয়ে দেননি, তিনি আবার অনেকগুলো সুযোগও করে দিয়েছেন। সেটা হলো শেখ হাসিনার যে পাওয়ারফুল এলিমেন্টগুলো ছিল, ইন্ডিয়া ছিল, বাংলাদেশে ছিল, সেই পাওয়ারফুল এলিমেন্টগুলোকেও আল্লাহ নির্বিষ করে দিয়েছেন। আর সমস্ত মানুষের হৃদয়, মন, মানসিকতা অলমোস্ট 60 days, 60 দিনের জন্য এই মানুষের দিকে, অর্থাৎ এই যে এখন যারা আছে তাদের সবার দিকে আল্লাহ মুতাওয়াজ্জ করে দিয়েছিলেন। ফলে এই মানুষ উপদেষ্টাদেরকে মনে করতো দেবতুল্য, অলি আল্লাহর মতো, তাদেরকে সবাই ত্রাণকর্তা মনে করত। এবং এখন এখানে যে সকল তরুণ বন্ধুরা উপদেষ্টা হয়েছেন, তাদের দিকে তাকিয়ে মানুষ অবাক বিস্ময়ে ভাবত, তাদের জন্য দোয়া করত। তারপরে অন্যান্য যে সকল সিনিয়র যারা নেতৃবৃন্দ হয়েছেন এখানে, তাদেরকে নিয়ে কেউ কোনো একটু শব্দ করেনি। বরং 2-4 জন কেউ যদি কারো ব্যক্তিগত জীবনে কোনো অন্যায় থাকে, সেগুলো নিয়ে টুকটাক শব্দ করার চেষ্টা করলে 10 জন মানুষ বকাঝকা দিতেন। কিন্তু এই সময়টিতে এসে দেখা গেল যে অনেকের ব্যক্তিগত জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘটনা সামনে এমনভাবে চলে এসছে, এবং সবাই দশমুখে বলার চেষ্টা করছে যে এরা ব্যর্থ ব্যর্থ ব্যর্থ, এখন দ্রুত চলে গেলেই আমরা বাঁচি, অথবা এদের পরিবর্তে এই একই ফর্মে নতুন আরেকটা সেট আসুক, সে যেই আসুক না কেন আরেকটা সেট আসুক, এরকম অনেকে চিন্তা করছেন। আবার যারা হতাশাবাদী তারা বলছেন যে আগের মতোই তো, যেই লাউ সেই কদু। আবার কেউ বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা ফিরে আসবে, এই এলো বলে। অন্যদিকে বিএনপি, জামাত, তারা যেভাবে প্রথম 60 দিনে এই সরকারের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছিল, যেভাবে সমস্ত কিছু করেছিল, এখন তারা নিজেদের যাকে বলে
অবস্থান সামলানোর জন্য তারা হিমশিম খাচ্ছেন। বিএনপির ইন্টারনাল ক্ল্যাশ, তারপরে নেতাকর্মীদের দুর্বৃত্তপনা, অনেকের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজির অভিযোগ। অন্যদিকে দলের শীর্ষ নেতা জনাব তারেক রহমান সাহেব এখন দেশের বাইরে আছেন, তার মামলা মোকদ্দমাগুলো নিষ্পত্তি এখন পর্যন্ত হচ্ছে না, আর হলেও তিনি এরকম একটা অবস্থার মধ্যে, আনপ্রেডিক্টেবল অবস্থার মধ্যে আসবেন, এই জিনিসটি তার আপনজনরা কখনই হতে দেবে না। এর কারণ হলো তিনি একটা, যাকে বলা হয় মর্যাদার প্রতীক, বিএনপির ঐক্যের প্রতীক। তো তিনি যদি এসে কট হয়ে যান, যেখানে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে রাখা হয়েছে দীর্ঘদিন, বিএনপির লোকজন এটা টুস শব্দ করতে পারেনি, ফলে বেগম খালেদা জিয়ার পরিবারের যারা লোকজন আছে অনেকটা শেখ হাসিনার সঙ্গে নেগোসিয়েশন করে তার যাকে বলা হয় সাহায্য নিয়ে, সহানুভূতি নিয়ে তার জন্য অনেক কিছু ব্যবস্থা করেছেন, জেল থেকে বের করে তাকে প্রাইভেট হাউসে রাখা ইত্যাদি অনেক কিছু মূলত বেগম জিয়ার পরিবার করেছেন, কিন্তু দল আসলে তার জন্য তেমন কিছুই করতে পারেনি। একইভাবে যদি একটা আনপ্রেডিক্টেবল অবস্থা থাকে, রাজনৈতিক অবস্থা থাকে, তো যখন তারেক রহমান সাহেব আসবেন, হয়তো 1 কোটি লোক এয়ারপোর্টে যাবে, তারপর তিনি বাসায় যাবেন, 1 মাস 2 মাসের মধ্যে দেখা গেল যে আবার যদি তার প্রতিপক্ষ হয়ে যায় রাষ্ট্র, তাকে গ্রেপ্তার করা হয়, একজন লোকও কিন্তু খুঁজে পাওয়া যাবে না, যেভাবে এখন শেখ হাসিনার জন্য কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তো কাজেই তারেক রহমানের আশা সব কিছুর উপর নির্ভর করবে একটা প্রেডিক্টেবল সিচুয়েশন। এবং আমাদের সেনাবাহিনীর সঙ্গে 11-11 সময় যে কোনো কারণে হোক বিএনপির একটা ঐতিহাসিক সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। তারপর তারেক রহমান সাহেবের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক, ডিজিএফআইয়ের সম্পর্ক, এটা খারাপ হয়ে গেছে। তিনি যতই মুখে বলুন না কেন যে আমাকে গ্রেপ্তার সময়, আমরা সবাই জানি যে তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল 1/11-এর সময় খুব নির্যাতন করা হয়েছিল এবং তার পিঠের মেরুদণ্ডে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, এরকম কথা আমরা শুনেছি। তিনি মুখ ফুটে কোনো কিছু বলেননি, কিন্তু ওই সময়টিতে স্পষ্টই আমরা বুঝতে পারি যে তাকে প্রচণ্ড নির্যাতন করা হয়েছিল এবং সেনাবাহিনী করেছিল। তো এটা তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে সেনাবাহিনীদের একটা, যাকে বলা হয় সাইকোলজিক্যাল প্রেশার থাকবে। আবার তিনি যদি নিরঙ্কুশ ক্ষমতা না নিয়ে বাংলাদেশে আসেন, সেনাবাহিনীর পোশাক দেখলে, সেলুট দেখলে তারও একটা অন্তর্নিহিত প্রেশার থাকবে। এরপরে বেগম জিয়ার বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে যেভাবে ভবন নির্মাণ করা হয়েছে এবং এই ঘটনার সাথে সেনাবাহিনীর অনেকে জড়িত। এখন এই বিশাল প্রক্রিয়াতে যদি তাদেরকে শাস্তির আওতায় আনা হয় এবং ব্যবস্থা নেওয়া হয়, তাহলে ওখানেও যে একটা রিদম আছে, চেইন অফ কমান্ড আছে, সেগুলো নিয়ে একটা সমস্যা হবে। ফলে কি হচ্ছে, সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের, পাকিস্তানের ইমরান খানের যে একটা মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হয়ে আছে, যার কারণে দেখা গেল সারা দুনিয়া ইমরান খানের পক্ষে, সমগ্র পাকিস্তান ইমরান খানের পক্ষে, এমনকি ভারতে ইমরান খানের পক্ষে, কিন্তু সেনাবাহিনীর কারণে কাজ হচ্ছে না। এখন বিএনপির সঙ্গে সেনাবাহিনীর যে দূরত্ব, এই দূরত্বটা বহুমুখী দূরত্ব, অনেকগুলো দূরত্ব। এই দূরত্বর একটাও যাকে বলা ইতিবাচক ঘটনা ঘটেনি এবং এই দূরত্ব যাকে বলা হয় দূর করার জন্য যে ক্যারিশমেটিক লোকজন দরকার, যারা সেনাবাহিনীর সঙ্গে বিএনপির একটা সম্পর্ক স্থাপন করতে পারে, তা না করে দেখা গেল যে কিছু সাবেক সেনা কর্মকর্তা যারা বিএনপির সঙ্গে জুটে গিয়েছেন, তারা যে সকল কথাবার্তা বলছেন, যে উগ্রতা দেখাচ্ছেন এই সময়টিতে, তাতে করে সেনাবাহিনীর সঙ্গে যারা এখন কমান্ডে আছেন তাদের সঙ্গে মূলত বিএনপির দূরত্ব তৈরি হচ্ছে এবং এটাই হলো বাস্তবতা। দ্বিতীয়ত, সেনাবাহিনীর সঙ্গে পুলিশের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব আছে এবং বিএনপি এই সময়টিতে গত সেই 90 দিনের মধ্যে, অর্থাৎ 100 দিনের মধ্যে
তারা পুলিশের কে পোস্টগুলো থেকে শুরু করে আওয়ামী লীগ যেভাবে পুলিশকে সেনাবাহিনীর ঊর্ধ্বে গুরুত্ব দিয়েছিল, ঠিক একইভাবে এই অল্প কয়েকদিনের মধ্যে বিএনপির যে সাবেক কিছু পুলিশ কর্মকর্তা, মানে বিএনপি মাইন্ডেড পুলিশ কর্মকর্তা যারা দলবাজির কারণে চাকরিচ্যুত হয়েছিলেন, দলবাজির কারণে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন, দুর্নীতির কারণে যারা পুলিশ বাহিনীতে নিন্দিত, এদের একটা বিরাট সিন্ডিকেট এখন বলতে গেলে পুলিশের উপরে চেপে বসেছে এবং তারা পুলিশকে ঠিক আওয়ামী জমানার মতো করে আবার শক্তিশালী করার যে চেষ্টা করছে, যেটি সেনাবাহিনী কোনো অবস্থাতে মেনে নিচ্ছে না। এবং সেনাবাহিনীর মধ্যে পুলিশের মধ্যে এখনও যে এই মনস্তাত্ত্বিক সমস্যা, এটা ক্রমশ কিন্তু বাড়ছে, যার দায় আলটিমেটলি তারেক রহমান সাহেবের উপর, বিএনপির উপর কিন্তু যাচ্ছে, যেগুলো বিএনপি হয়তো এখনও কাউন্ট করতে পারছে না। আর যারা এই যে পালিয়ে গিয়েছিল, মানে অপরাধী পুলিশ কর্মকর্তা, বিএনপির জমানার দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা, দলবাজ পুলিশ কর্মকর্তা এবং কিছু নিরীহ ভালো মানুষ কিন্তু বেকুব যারা বঞ্চনার শিকার হয়েছেন, তারা এই সবাই মিলে এখন দুধ হয়ে একত্র হয়ে গেছেন, অল বিকাম দ্য বিএনপি মাস্টার মাইন্ড। তো এই বিএনপি মাস্টার মাইন্ড এই পুলিশের মধ্যে যেভাবে একটা প্রতিক্রিয়া তৈরি করেছে, আবার এইরকম একটা পুলিশ বাহিনী যদি আবার বিএনপি জমানোর মতো হয়, যেটা আর্মির জন্য অর্থাৎ সেনাবাহিনীর জন্য আর একটা মাথা ব্যথার কারণ হবে। সব মিলিয়ে পুরো যে পরিবেশ এবং পরিস্থিতি, এই পরিস্থিতি মূলত বিএনপির জন্য জটিল হয়ে যাচ্ছে এবং এই জটিলতার কারণেই হচ্ছে সেনাবাহিনী বা অন্য যে সকল গোয়েন্দা সংস্থা রয়েছেন, তারা জামাতকে প্রমোট করছে, অনেক ছোট ছোট দলকে প্রমোট করছে। তারা এই রাস্তার যারা ছোট ছোট, একেবারে ছোট ছোট দল, তেমন কোনো উল্লেখযোগ্য কিছু নয়, তাদেরকে টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, গণভবন, বঙ্গভবন অবাধে ঢুকতে দিচ্ছে এবং বিএনপির সঙ্গে কোনো অবস্থাতেই তাদেরকে মিশতে দিচ্ছে না। তাদেরকে এই যে আনুপাতিক হারে ভোট, এই আনুপাতিক হারে ভোটের কথা বলে সরকার যে জিনিসগুলো চাচ্ছে, সেটা হলো যে এই ছোটো ছোটো দলগুলোকে যদি 20 লাখ 30 লাখ করে ভোট দেওয়া হয়, এইটা ধরতেও পারবে না কেউ। এবং আগামী যে ভোটটা হবে এই সরকারের অধীনে, সেটা যে 2009-এর মতো হবে না, 2000 যাকে বলা হয় 1-এর মতো হবে না, এটা কিন্তু কেউ বলতে পারে না, কিংবা 91-এর মতো হবে না, কেউ বলতে পারবে না। এখানে বিরাট একটা প্রশাসনিক যাকে বলা যায় ঝামেলা থাকবে। তো সেক্ষেত্রে ছোট ছোট দলগুলো কেউ 5 লাখ পেলো, 6 লাখ পেলো, 7 লাখ পেলো, ওখানে দেখা গেল যে সংখ্যাগরিষ্ঠ যে দল, সে কোনো অবস্থাতে একক সরকার গঠন করতে পারবে না। ফলে আমলাতন্ত্রের হাতে এই সরকারের চাবিকাঠি থাকবে যদি ইন কেস নির্বাচন হয়। আর এখন যে কলা কৌশল চলছে, সেই কলা কৌশলে এই শাসনামলকে লিঙ্গারিং করার জন্য আমি তো বলেছি যে কি মিনিমাম 8 থেকে 10 বছর সময় মোটামুটি নাকি তেল দিয়ে ঘুমাতে পারেন, যে এরকম একটি অবস্থার মধ্যে চলতে থাকবে। তো যেটা বলছিলাম যে এই কাজগুলো পিছন থেকে যারা করছে তারা মূলত আমলাতন্ত্র, পিছন থেকে যারা করছে তারা মূলত ব্যবসায়ী, পিছন থেকে যারা করছে তারা ভারত, আমেরিকা, পাকিস্তান, চীন, এ সকল দেশ। আর অন্যদিকে এই সামনে যারা এখন আছেন উপদেষ্টা রূপে, ওনারা মানে সত্যিকার অর্থে কেউ কিছু করছেন উদ্যোগ নিয়ে এবং ডিটারমিনেশন নিয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। আমি খুব একজন সিনিয়র উপদেষ্টার দুর্ভাগ্যের কথা জানি, ব্যর্থতার কথা জানি। তার কাছে একজন লোক গিয়েছেন, সবচেয়ে বড় মন্ত্রণালয়গুলো তার কাছে। তো তিনি বলেছেন যে এটা আমি কিছু করতে পারবো না, তোমরা বরং সমন্বয়কদের কাছে যাও, ওদের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত। তো এই জিনিসগুলো হলো এই উপদেষ্টাদের যে
ক্ষমতা, সেই ক্ষমতাতে যা তাদের সার্বভৌমত্ব নেই, তারা ডিসিশন নিতে পারছে না, এবং অর্থনৈতিক যে পরিকল্পনাসমূহ, এই পরিকল্পনাসমূহ কিন্তু তারা কিন্তু সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কোনো কাজ করছে না। তারা জাস্ট ডে টু ডে কাজ করছে, কিছু কিছু ক্ষেত্রে হাততালি পাওয়ার চেষ্টা করছে, কিছু কিছু ক্ষেত্রে টাইম পাস করার চেষ্টা করছে, কিছু কিছু ক্ষেত্রে স্বপ্নও দেখছে যে একটা নতুন দল হবে, তারা দীর্ঘদিন থাকবে। আবার বেশিরভাগ ক্ষেত্রে এখন ইদানিংকালে যেটা মনে হচ্ছে কত দ্রুত এখান থেকে চলে যাওয়া যায়, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তিনি এখান থেকে যেতে পারলেই বাঁচেন। তিনি তো বারবারই বলছেন যে আমি যেখানে ছিলাম বা আমরা যেখানে সবাই ছিলাম, স্ব ক্ষেত্রে আমরা ভালো ছিলাম, সফল ছিলাম, এবং আমাদের কোনো অসুবিধা নেই, এখানে থাকার কোনো ইচ্ছা নেই। তো এর কারণে কি হচ্ছে, তাদের যে কর্ম, সেই কর্মে বরকত হচ্ছে না, কর্মে কোনো সফলতা দেখা যাচ্ছে না, এবং তারা যেভাবে কথাবার্তা বলছেন, আচার আচরণ করছেন, তাতে অবস্থার দৃষ্টিতে যে শিরোনাম ব্যবহার করেছি যে তারা গো ধরেছেন, যে তারা ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখলেন তরুণ ঘোষের বক্তব্য, গোলাম মাওলা রনির বক্তব্য সহ ইলিয়াস হোসেনের বক্তব্য। আজকে আপনারা যে কয়টি বক্তব্য দেখেছেন প্রিয় দর্শকবিন্দু, এই প্রত্যেকটি নিউজ ছিল আজকের খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ নিউজ দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি নিয়ে যদি আপনাদের মনের মাঝে কারো কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি। যা কিছু দেখলেন, যা কিছু শুনলেন, সব কিছুই সোশ্যাল মিডিয়া থেকেই সংগ্রহ করা ছিল। এখানে আমার নিজস্ব কোনো মন্তব্য, ব্যক্তিগত কোনো কথা বলা হয়নি। ধন্যবাদ।